নমস্কার, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি এসেছি ক্লাস 8-এর তাপ অধ্যায় থেকে কিছু কোশ্চেন নিয়ে। টোটাল মার্কস এখানে 25। এই চ্যাপ্টারটি তোমাদের সেকেন্ড টার্ম এক্সামের অন্তর্ভুক্ত একটি চ্যাপ্টার। দেখে নিই কী কী কোশ্চেন এখানে আছে। আমার সাথে সাথে তোমরাও সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো। চলে যাই কোশ্চেনে। প্রথম কোশ্চেন আছে, দেখো, শূন্যস্থান পূরণ করো। 5টি শূন্যস্থান দেওয়া আছে এবং এর বরাদ্দ নাম্বার হলো 5। ফার্স্ট কোশ্চেন, বরফের হিমাঙ্ক কত? বলো তো বরফের হিমাঙ্ক কত? বরফের হিমাঙ্ক 0 ডিগ্রি সেন্টিগ্রেড। নেক্সট, জল বরফে পরিণত হলে আয়তন কি হয়? বৃদ্ধি পায় না কমে যায়? আমরা জানি জল বরফে পরিণত হলে আয়তন বাড়ে। এর কারণেই শীত প্রধান দেশে পাইপগুলি ফেটে যায়। যেহেতু বরফে পরিণত হয় শীতকালে এবং তার আয়তন বেড়ে যায়, তাই পাইপগুলি ফেটে যায়। ফিউজ তারের গলনাঙ্ক কি হওয়া দরকার? অর্থাৎ বেশি হওয়া দরকার না কম হওয়া দরকার? ফিউজ তারের গলনাঙ্ক কম হওয়া দরকার। তার মানে খুব কম তাপমাত্রাতে ফিউজ তারটি গলে গিয়ে বর্তনী থেকে সংযোগ বিচ্ছিন্ন করে এবং এর ফলে আমাদের বর্তনীটি ক্ষতিগ্রস্ত হওয়ার চান্স কমে যায়, সম্ভাবনা কমে যায়। নেক্সট কোশ্চেন, কোনো কঠিন পদার্থের মধ্য দিয়ে তাপ প্রবাহিত হওয়ার পদ্ধতিটির নাম কি? কোনো কঠিন পদার্থের মধ্য দিয়ে তাপ পরিবহন হওয়ার পদ্ধতিটির নাম হলো পরিবহন। এছাড়াও আমরা আর দুটি পদ্ধতির নাম আমরা জানি, একটি হলো পরিচলন আর একটি হলো বিকিরণ। নেক্সট, কোন পদ্ধতিতে কোনো মাধ্যমের প্রয়োজন হয় না এবং এই পদ্ধতিতেই সূর্য থেকে তাপ পৃথিবীতে আসে? এর সঠিক উত্তর হলো বিকিরণ। আশা করি তোমরা সকলেই এই 5টি কোশ্চেনের সঠিক উত্তর দিতে পেরেছো। চলে আসি নেক্সট কোশ্চেনে। দেখো, নিম্নের উক্তিগুলি সত্য মিথ্যা নির্বাচন করো। এখানেও 5টি দেওয়া আছে, অর্থাৎ 5 মার্কস। বরফের সাথে লবণ মেশালে মিশ্রণের উষ্ণতা কমে। এটি সঠিক, অর্থাৎ এটি সত্য না মিথ্যা তোমরা বলো। এই উক্তিটি হলো সত্য। এবং বরফের সাথে লবণ মেশালে এই মিশ্রণের একটা নাম আছে, বিশেষ নাম আছে। সেই মিশ্রণ কি নাম হয়? সেই নামটি হলো হিমো মিশ্রণ। নেক্সট, তরলের উপরিতলের ক্ষেত্রফল বেশি হলে বাষ্পায়ন হ্রাস পায়। আচ্ছা, প্রথমে বলো আমাদের, ধরো আমাদের একটি, আমি নিচে লিখছি এখানে, ধরো আমাদের এই একটি পাত্র আছে আর আরেকটি, তাহলে দুটো পাত্র তোমাদের কাছে রাখা আছে। তাহলে কোন পাত্রের তরল খুব তাড়াতাড়ি ঠান্ডা হবে বলো তো? 1 না 2? নাম্বার 2, কারণ এর উপরিতলের ক্ষেত্রফল হলো বেশি, অর্থাৎ এই পাত্রটি হচ্ছে বেশি ছড়ানো। যে পাত্রের উপরিতলের ক্ষেত্রফল বেশি হবে সেখান থেকে বাষ্পায়ন খুব দ্রুত গতিতে হবে এবং তরলটিও খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। চলে আসি কোশ্চেন নাম্বার 2-তে। তরলের উপরিতলের ক্ষেত্রফল বেশি হলে বাষ্পায়ন হ্রাস পায়। যেহেতু এখানে হ্রাস কথাটি লেখা আছে, তাই আমাদের উক্তিটি হবে মিথ্যা। নেক্সট, বরফ তাপের কুপরিবাহী। এই উক্তিটি হলো সত্য। জেমস ডিওয়ার্ড থার্মোফ্লাস্ক আবিষ্কার করেন। এই উক্তিটিও সত্য। নেক্সট, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে জলের স্ফুটনাঙ্ক 150 ডিগ্রি সেলসিয়াস। এই উক্তিটি কি হবে বলো তো? এই তথ্যটি মিথ্যা। কারণ কি? সঠিক তথ্যটি তাহলে কি হবে? এর উত্তর হবে, জলের স্ফুটনাঙ্ক কত হয়? জলের স্ফুটনাঙ্ক হয় 100 ডিগ্রি সেলসিয়াস। হয়ে গেল আমাদের দ্বিতীয় নম্বর কোশ্চেনও শেষ। চলে আসি থার্ড কোশ্চেনে। দেখো, স্তম্ভ মেলাও। এখানেও 5টি দেওয়া আছে, তার মানে 5 মার্কস।
এই স্তম্ভ কি কি আছে আমরা প্রথমে দেখে নিই, তারপর বিস্তম্ভে দেখব। অবস্থার পরিবর্তন হয় উষ্ণতার পরিবর্তন ছাড়াই। বাষ্পীভবনের বিপরীত প্রক্রিয়া পাথর, অ্যালুমিনিয়াম, ফিউজ তাপ। অবস্থার পরিবর্তন হয় উষ্ণতা পরিবর্তন ছাড়াই। এই পদ্ধতিটির নাম কি বলতো? এই পদ্ধতিটির নাম হলো লিন তাপ। লিন তাপে কি হয়? লিন তাপে আমাদের উষ্ণতার পরিবর্তন কোনো হয় না, কিন্তু অবস্থার পরিবর্তন হয়। অর্থাৎ ধরো 0°C উষ্ণতার আমার বরফ আছে, এটা 0°C উষ্ণতার জলে পরিণত করবে। কোন তাপ? এটিতে তাপ লাগবে তো, তাই তো, বরফ তাপ গ্রহণ করেই তবে জল হবে, কারণ এটি কঠিন অবস্থা, এটি হলো তরল অবস্থা। তাহলে বরফ থেকে যে জল হচ্ছে, আমার তাপ দিতে লাগবে বরফে, যে তাপ গ্রহণ করবে সেই তাপটির নামই হলো কি? লিন তাপ। এখানে আমি আনসার কি লিখবো? আনসার লিখবো 1 এর সাথে কোনটার মিল হচ্ছে? অপশন নাম্বার বি। বাষ্পীভবনের বিপরীত প্রক্রিয়া। বাষ্পীভবন কোন পদ্ধতিকে বাষ্পীভবন বলা হয়? বাষ্পীভবন বলা হয় যখন তরল অবস্থা থেকে গ্যাসীয় অবস্থায় পরিণত হয়। যখন কোনো পদার্থ তরল অবস্থা থেকে গ্যাসীয় অবস্থায় পরিণত হয় তখন তাকে কি বলা হয়? বাষ্পীভবন। তার মানে গ্যাসীয় অবস্থা থেকে তরল অবস্থায় পরিণত হওয়ার পদ্ধতিটির নাম কি? ঘনীভবন। তাহলে অপশন নাম্বার 2 এর সাথে কোনটির মিল হচ্ছে? অপশন নাম্বার সি। চলে আসি থার্ডে। কি লেখা আছে থার্ডে? পাথর। পাথর দেখো কি হবে? পাথর হবে তাপের কুপরিবাহী। অপশন নাম্বার এ। নেক্সট, ফোর্থে কি লেখা আছে? অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম তাপের সুপরিবাহী। অপশন নাম্বার ই। আর লাস্টেরটি দেওয়া আছে ফিউজ তার। ফিউজ তার কোনটি হবে? ফিউজ তার টিন ও সীসা, অর্থাৎ ফিউজ তার হলো টিন ও সীসার সংমিশ্রণে তৈরি হয়। তাহলে অপশন নাম্বার ডি। কমপ্লিট। আশা করি তোমরা সকলেই এর সঠিক উত্তর দিতে পেরেছ। চলে আসি কোশ্চেন নাম্বার 4-এ। কি লেখা আছে দেখো? কোনো বস্তু দ্বারা গৃহীত বা বর্জিত তাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? দেখো, এর আগে আমরা যে 15 মার্কসের কোশ্চেন করলাম, প্রত্যেক কটি কোশ্চেনই শর্ট কোশ্চেন ছিল, সেগুলি আমরা কমপ্লিট করে ফেলেছি। এবার আসি কিছু লেখা কোশ্চেনে, অর্থাৎ এগুলোকে আমাকে ডিটেলসে লিখতে হবে। ফার্স্ট কোশ্চেন তোমরা দেখেছো, তোমরা পড়ে নিয়েছো কি কোশ্চেন আছে। এই কোশ্চেনের জন্য বরাদ্দ নাম্বার হলো তোমার 3। আচ্ছা, এর উত্তর নিশ্চয়ই তোমাদের সকলেরই জানা আছে, আমি এখানে উত্তরটি লিখছি। প্রথমে লিখব কি? কোনো বস্তু দ্বারা গৃহীত বা বর্জিত তাপ তিনটি বিষয়ের উপর নির্ভর করে। হয়ে গেল। এটি লিখলেই নিশ্চয়ই তুমি 3 মার্কস পেয়ে যাবে না, তার মানে আমাদের 3টে বিষয়ের এখানে উল্লেখ করতে হবে। প্রথমে কি লিখব? প্রথমে লিখব বস্তুর ভর। কি লিখব? বস্তুর ভর। দ্বিতীয়তে কি লিখব? বস্তুর উপাদান, বা তোমরা এটাও লিখতে পারো বস্তুর আপেক্ষিক তাপ। কি লিখব? বস্তুর আপেক্ষিক তাপ। চলে আসি থার্ডে। থার্ডে কি হবে? উষ্ণতার পরিবর্তন। হয়ে গেল। তোমরা কখনোই একই লাইনে পরপর 3টে লিখে দেবে না। 3টে যদি এরকম 1 2 3 দিয়ে তোমরা লেখো, তাহলে তোমরা যখন চেক করবে তোমরাও তোমাদের ভুলটি বুঝতে পারবে, এবং যিনি তোমাদের পরীক্ষার খাতা চেক করবেন সেই স্যার বা ম্যাডামও
খুব ভালোভাবে তোমাদের উত্তরগুলি চেক করতে পারবে, নম্বর দিতেও খুব সুবিধা হবে। সব থেকে বড় কথা, তোমাদের খাতাটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। চলে আসি নেক্সট কোশ্চেনে। বরফ গলনের লিন তাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝো? আমি একটু আগে লিন তাপ নিয়ে একটা কোশ্চেন আমরা করেছি। তো লিন তাপ কাকে বলে? লিন তাপ হচ্ছে শুধুমাত্র অবস্থার পরিবর্তন হয়, উষ্ণতার কোনো পরিবর্তন হয় না। এখানে উত্তরটা আমরা কিভাবে লিখব দেখো। প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা 1 গ্রাম বরফকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 1 গ্রাম জলে পরিণত করতে 80 ক্যালোরি তাপ লাগে। হয়ে গেল, সুন্দর লিখে দিয়েছো তুমি। তাহলে মোদ্দা কথা কি হলো, বরফ থেকে জলে পরিণত হচ্ছে, এখানে আমাদের উষ্ণতারও কোনো চেঞ্জ হয়নি, পরিমাণ তো হয়ইনি, শুধুমাত্র যেটা চেঞ্জ হচ্ছে এখানে বরফ থেকে জলে পরিণত হচ্ছে। এই কোশ্চেনের জন্য বরাদ্দ নাম্বার 2 ছিল। সুন্দরভাবে তোমরা লিখে নিবে এবং খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে তোমরা খাতায় লিখবে। চলে আসি থার্ড কোশ্চেনে। হিমমিশ্রণ কাকে বলে, এর ব্যবহার লেখো। 1+1 অর্থাৎ 2 নাম্বার আছে এই কোশ্চেনে। কিভাবে উত্তরটা আমরা লিখবো? প্রথমে লিখবো হিমমিশ্রণ কাকে বলে। আমরা একটু আগে হিমমিশ্রণ নিয়ে একটি কোশ্চেন আমরা করেছি। তো কিভাবে আমরা সংজ্ঞাটা লিখবো? নির্দিষ্ট ভরে, কি লিখবো? নির্দিষ্ট ভরের অনুপাতে বরফ ও নুনের মিশ্রণকেই হিমমিশ্রণ বলা হয়। হিমমিশ্রণ বলা হয়। হয়ে গেল, এর জন্য 1 মার্কস আছে। এর পরের কোশ্চেনে দেখো, এর ব্যবহার লেখো। এর ব্যবহার লেখো, যখন তোমরা উত্তরটা লিখবে এই লাইনে লিখে দেবে না, নেক্সট লাইন থেকে শুরু করবে, যেহেতু এটা আলাদা কোশ্চেন। এবং খুব ভালো হয় তোমরা যদি এরকম একটা বক্স এখানে এঁকে নিতে পারো। তার মানে এর আমি দ্বিতীয় উত্তরটি লিখবো। এর ব্যবহার লিখবো, কি লিখবে? মাছ মাংস সংরক্ষণে, মাছ মাংস সংরক্ষণে হিমমিশ্রণ ব্যবহৃত হয়। হয়ে গেল সুন্দরভাবে। চলে আসি নেক্সট। বাষ্পায়নের হার কি কি বিষয়ের উপর নির্ভর করে? তিনটের উল্লেখ করো। তিনটের উল্লেখ করো মানে 3 মার্কস লেখা আছে এখানে। উত্তরটা আমি কি লিখবো? বাষ্পায়নের হার নিম্নলিখিত বিষয়ের উপর নির্ভর করে। কি লিখবো? নিম্নলিখিত বিষয়ের উপর নির্ভর করে।
হয়ে গেল। এখানে আমি 1 2 3 দিয়ে লিখব। প্রথমে কি লিখব? তরলের উপরিতলের ক্ষেত্রফল। তরলের উপরিতলের ক্ষেত্রফল। নেক্সট, তরলের উষ্ণতা। তোমরা তোমাদের ইচ্ছা মতো লিখতে পারো। তরলের উষ্ণতা। আরেকটি লিখে দেবো আমি এখানে, কি লিখব? তরলের প্রকৃতি। তরলের প্রকৃতি। তোমরা তোমাদের ইচ্ছে মতো যে কোনো তিনটি এখানে লিখতে পারো। চলে আসি 5th কোশ্চেনে। জল বরফে পরিণত হলে আয়তন বাড়ে, এর একটি সুবিধা ও একটি অসুবিধার উল্লেখ কর। তার মানে 1 + 1। প্রথমে দেখো এখানে আমাদের সুবিধার কথা জানতে চাওয়া হয়েছে। তার মানে আমি এখানে প্রথমে লিখব সুবিধা বলে হেডিং দেব। আমি সুবিধা লিখলাম এবং একটি হেডিং দিয়ে দিলাম। প্রথমে আমাদের কি সুবিধা হয়? কি লিখব? বরফের ঘনত্ব জলের তুলনায় কম হয়, তাই তো? বরফের ঘনত্ব জলের তুলনায় কম। তাই বরফ জলের উপরে ভেসে থাকে। তাই বরফ জলের উপরে ভেসে থাকে। বরফের তলায় জল থাকায় সামুদ্রিক প্রাণীরা বেঁচে থাকতে পারে। এবার তোমাদের অনেকের মনেই কোশ্চেন হতে পারে যে এখানে আয়তন দিয়ে লেখা ছিল, তা এখানে ঘনত্ব দিয়ে লেখা হলো কেন? কারণ দেখো, ঘনত্ব মানে আমরা জানি, ঘনত্ব মানে আমরা জানি ভর বাই আয়তন। কি লিখলাম? ঘনত্ব মানে ভর বাই আয়তন। তাহলে কার আয়তন বেশি? বরফের আয়তন বেশি। তাহলে বরফের যদি আয়তন বেশি হয় তাহলে বরফের ঘনত্ব কম হবে। বোঝা গেল? এটা একটা কি হলো? এটা তোমাদের লব বাই হর হিসেবে তোমরা ভাবো, ভগ্নাংশ হিসেবে ভাবো। ভরটা ধরো লবে আছে আর আমার আয়তন লেখাটা হরে আছে। তাহলে হর যদি বেড়ে যায় তাহলে এটা কি হবে? ঘনত্ব কি হবে? কমে যাবে। বোঝা গেল? তার জন্যই আমরা এখানে ঘনত্ব দিয়ে লিখেছি, যেটা তুমি আয়তন দিয়ে লিখলেও পারতে। বোঝা গেছে? চলে আসি অসুবিধাতে। এটা তো আমাদের সুবিধা লিখে দিলাম, নেক্সট হচ্ছে অসুবিধা। কি অসুবিধার কথা আমরা লিখতে পারি? আমরা দেখব কি শীতের দেশে, কি লিখব? শীতের দেশে বাড়ির জল সরবরাহ পাইপে থাকা জল বরফে পরিণত হয়।
বরফে পরিণত হলে কি হলে আয়তন বেড়ে যায়, অর্থাৎ কি হবে, আয়তন বেড়ে যায়। তাই আয়তন বেড়ে যায়। তাই কি লিখবো, অনেক ক্ষেত্রে পাইপগুলি ফেটে যায়। কমপ্লিট। এটির জন্য 1, এটির জন্য 1, অর্থাৎ 2 মার্কস আমার কমপ্লিট। এর সাথে তোমাদের 25 নম্বরের পরীক্ষাও কমপ্লিট হলো। আশা করি তোমরা সকলেই সঠিক উত্তর দিতে পেরেছো। তো আজকে আমি ক্লাস এখানেই শেষ করছি। নেক্সট দিন চলে আসবো একটি নতুন চ্যাপ্টার নিয়ে। তোমরা তোমাদের প্র্যাকটিস চালিয়ে যাও। তো আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। নমস্কার।